আমায় ডেকো না ফেরানো যাবে না, আবার এলো যে সন্ধ্যা। এই নীল মণিহার কত অজস্র জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। তিনি চলে গেছেন না ফেরার দেশে, তিনি চলে গেছেন, তিনি নেই, কিন্তু তার গানগুলো অমর হয়ে আছে। এক ভিন্ন ধারার আধুনিক গানে তিনি অসামান্য তার অবদান ছিল। বলছি লাকি আখানদের কথা। আমি সামিয়া রহমান আছি বোকাবাক্সের আড্ডাখানে এবং লাকি আখানকে নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান। আমার সাথে আছেন সৈয়দ সালাউদ্দিন জাকির, আছেন নকিব খান এবং আছেন আসিফ ইকবাল। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা প্রত্যেকে কোনো না কোনোভাবে লাকি ভাইয়ের সাথে জড়িত ছিলেন। আমি সেই গল্পগুলো শুনতে চাই, সেই মানুষটার গল্প শুনতে চাই। তিনি একজন কণ্ঠযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তার অবদান ছিল এবং আমি যতটুকু জানি যে সেই 14 বছর বয়সে তিনি পাকিস্তানের HMV সুরকার ছিলেন। এত অল্প বয়সে আমরা যে বলি না বাই বর্ন একেবারে গিফট চলে আসে, উনি বোধহয় সেই বাই বর্ন তার সেই প্রতিভাটা ছিল। আসলে সামিয়া, আমি তাকে খুব ছোটবেলা থেকেই দেখছি 2 দফা আমি আজমপুর থেকেছি এবং 2 দফাতেই তাকে লাকিকে, তখন খুব ছোট্ট লাকি এবং হ্যাপিকে তো তবলার পেছনে যখন বসতো ওকে দেখাই যেত না এবং হারমোনিয়ামের পেছনে লাকিকে দেখা যেত না। তো ওটা ঠিক যে কথাটা যে তুমি শুরু করলে, পাখি হয়তো ফিরবে না কিন্তু সুরগুলো তো থেকে গেছে, কলকাকলি থেকে গেছে। আমার আত্মমগ্ন একজন শিল্পী, পুরোদস্তুর শিল্পী, কাজ করেছি তার সঙ্গে। এবং 2 ভাই ছিলেন সম্পূর্ণ বিপরীত। লাকি আখান ছিলেন খুব একটু ধীর স্থির গম্ভীর, আমি যতটুকু জানি, আমার সাথে পরিচয় ছিল না কিন্তু, এবং হ্যাপি আখান ছিলেন খুবই ছটফটে অস্থির টাইপের। নামের সঙ্গে নাকি বলতে অস্থিরতা ছিল ওর মধ্যে, ঠিকই বলেছেন আপনি। আমি এমনও যে কোনো শুটিংয়ে কিন্তু সঙ্গীত পরিচালক বা এদের সাধারণত যায় না, কিন্তু লাকি এবং হ্যাপি আমার সঙ্গ ছাড়েনি। আমি যে আবার এলো যে সন্ধ্যা যেটা বলা হচ্ছে, ওটা যখন আমি আরও কিছু দৃশ্য ছিল, কক্সবাজার গেলাম, সুবর্ণা, আসাদ, লাকি, হ্যাপি। তো আমি এই গানের জগতের বাইরের একটা কথা বলি, প্রতিদিন সকালবেলায় হ্যাপিকে দেখতাম, লাকিকে দেখতাম, ওরা সমুদ্রের ধার থেকে ফিরে আসছে, ওই নাম খোদাই করে এনে আছে আমার কাছে। ভাবি, আমার স্ত্রী আমার সঙ্গে ছিল, ভাবিকে ওই খোদাই করে নিয়ে এসে ওগুলো দিচ্ছে আর কি। আসলে গানের স্মৃতি ছাড়াও অন্য স্মৃতিগুলোও কিন্তু আমাদের ভেতরে এখন অবস্থান করছে। এই যে বললাম যে 14 বছর বয়সে পাকিস্তানের HMV সুরকার ছিলেন, ভারতের HMV সুরকার ছিলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করেছেন। আপনারা তো ওনার সাথে বিভিন্নভাবে জড়িত ছিলেন। আমি সেই গল্পগুলো, ওনার জীবনের গল্পগুলো শুনতে চাই। লাকি ভাইকে আসলে আমরা খুব কাছ থেকে দেখেছি এবং ওনার সাথে আমাদের সৌভাগ্য হয়েছিল কিছু একসাথে গান বাজনা করার এবং অনুষ্ঠান করার। আমি প্রথম ওনার গান শুনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে 71 সনে। একটি গান আমার এখনও ওনার সেই গানটি সবসময় হৃদয়ে বেজে থাকে, জন্মভূমি বাংলা মাগো একটি কথা শুধাই তোমারে। অদ্ভুত একটা গান, অদ্ভুত গান। আমি তখনই, আমার সাথে কোনো পরিচয় নাই, কিছু কখনো দেখিনি ওনাকে, তখন থেকে আমি ওনার ভক্ত হয়ে গেলাম। তারপর পরবর্তীকালে যখন বাংলাদেশ বেতার থেকে রেডিও খুব বাজত গানটি, মার্চের যখন অসহযোগ চলছে সেই সময় ডিআইটি ছিল আমাদের, আমরা সারাদিন ওই ডিআইটিতে থাকতাম। তো হঠাৎ করে সেই জায়গায় একটা গান লিখে দেন। তো আমি তো গীতিকার নই, 2-4টা কবিতা লেখার, তখন ওই বয়সে তো কবিতা লেখার একটা ব্যাপার থাকেই। না লেখেন, আমার ভেতরে একটা সুর কাজ করছে। আচ্ছা আচ্ছা। তো ওই বসে লিখলাম, হাফ অ্যান আওয়ার লাগেনি। তারপরে ও সুর করে ফেলে ওটা 22 মার্চ প্রচারিত হয়েছিল এখান থেকে, আমাদের ঢাকা কেন্দ্র থেকে। পরে হঠাৎ করে যুদ্ধের সময় যেটা হতো, ছোট্ট ট্রানজিস্টার বলতাম আমরা, ট্রানজিস্টার কানে দিয়ে আমরা স্বাধীন বাংলা শুনতাম। হঠাৎ করে একদিন শুনি যে আমার গানটা স্বাধীন বাংলা থেকে হচ্ছে, ওই চেয়ে দেখো পূবাকা। ঠিক যে গণসঙ্গীত যে ঢঙে হয়ে থাকে সেটা নয়, একটা রাগ বেস গান ছিল, সকালের রাগের রাগটাকে সে বেস করে করেছিল। তো আমার মনে হয় আমার জীবনের এত বড় প্রাপ্তি এই লাকির মাধ্যমেই এটা হতে পেরেছে। স্বাধীন বাংলা থেকে যে একটা গান প্রচারিত হতে পেরেছে, এই গানটা আমার কানে বাজে। গানটা উদ্ধার করেছি, এটা হারিয়ে গেছিল সামিয়া, এটা উদ্ধার করেছি। ওকে ওকে জানানো হয়েছিল, টিঙ্কু জানিয়েছিল যে একটু স্মাইল দিয়েছিল। আমার ওই স্মাইলটা দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু আর সময় হয়ে উঠলো না। আমি নিজেও যেতে পারলাম না আমার নিজের শারীরিক অবস্থার কারণে।
আপনি নিজে শারীরিকভাবে খুবই না, অসুস্থ। আচ্ছা। আমি যদি সেই সময়ের একটু গল্পগুলো শুনতে, যে আপনার সাথে কবে পরিচয়, এবং লাকি ভাই এবং হ্যাপি ভাই এবং হ্যাপি আকান্দের মারা যাওয়ার পর কিন্তু উনি অনেক অনেক দিন দিন, নিজেকে হ্যাঁ, সরিয়ে সরিয়ে রেখেছিলেন। সরিয়ে রেখেছিল, সরিয়ে গুটিয়ে রেখেছিল। নিয়েছিল একেবারে। আমি লাকি ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে উনি তখন পল্লবীতে স্টাফ কোয়ার্টারে থাকতেন, আমি চিটাগংয়ে ছিলাম। তখন আমি গান লেখার জন্যে খুব প্রবলভাবে চেষ্টা করছি। মাত্র স্কুল পেরিয়ে কলেজে পড়ছি। তো আমার বড় ভাই সদরুল পাশা ঢাকায় থাকতেন, তো তার সুবাদে আমি ঢাকায় আসতাম এবং এসে আমার পাশে বসে আছেন আমার গানের গুরু নকিব খান। উনি এবং লাকি ভাই দুজনের কাছে আমি মানে ক্রমান্বয়ে প্রতিবার যাওয়া আসা করতাম। তো লাকি ভাইকে কোনো দিন ওনার পল্লবীর বাসায় আমি পাই নাই। যখনই গেছি লাকি ভাই নাই, লাকি ভাই নাই। রেডিওতে গেছি, লাকি ভাই নাই। তারপরে এক অদ্ভুত ঘটনা ঘটলো। সেটা হচ্ছে, এটা মনে হয় 80-র দশকের শেষ দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটা বাম্বার কনসার্ট হয়। সেই কনসার্টের ঠিক আগে আগে আমি আর নকিব ভাই একটা কাজ করি, সেটা হচ্ছে কুমার বিশ্বজিতের একটা গান, সুখ ছাড়া দুঃখ। এই সুখ ছাড়া দুঃখ যখন আমি করি, তারপর পরই এই কনসার্টটা হয়। আমি কনসার্টে নকিব ভাইয়ের সাথে যাই এবং ওখানে লাকি ভাই ছিলেন। মজার ব্যাপার হচ্ছে, লাকি ভাইকে আমি খুঁজছিলাম। হ্যাপিকে নিয়ে একটা গান ছিল আমার, হ্যাপি তোকে মনে পড়লে, একটা গিটার তোলে ঝংকার, পিয়ানোটা বেজে ওঠে তোর সেই নিপুণ হাতে, আবার এলো যে সন্ধ্যা মনে পড়ে যায় মাঝরাতে। বাহ, এই গানটা পরে নিলয় গিয়েছিল। লাকি ভাই তখন লাকি ভাইকে দিয়েই গানটা করানোর জন্য চেষ্টা করছিলাম, নকিব ভাইকে বলছিলাম। এর মধ্যে নকিব ভাই আমাকে পরিচয় করায় দিলেন লাকি ভাইয়ের সাথে, যে এর নাম হচ্ছে আসিফ ইকবাল, সে চিটাগংয়ে থাকে, ছেলেটা ভালো গান লেখে। ওই যে সুখ ছাড়া দুঃখ গানটাও লিখেছে। তুমি সুখ ছাড়া দুঃখ লিখেছো, তোমাকে তো আমার দরকার, তুমি কখন আমার সাথে যাবে বলো। তখন ওনার সাথে সেই দফা আর যাওয়া হয়নি। তার পরপর যখন আমি ঢাকায় আসলাম এবং ঢাকায় এসে আমি তখন আইবিএতে পড়ছি, আইবিএ হোস্টেলে থাকি, তার ঠিক আগে আগে উনি আমাকে বললেন যে আসিফ তুমি চলো হোস্টেলে এসে, যে বাসায় যাব, বাসায় গিয়ে একটা গান করব। তো এই হচ্ছে ওনার সাথে প্রথম পরিচয়। এবং ওই বসায় আমার গানটা হলো হচ্ছে, তাও কুমার বিশ্বজিতের গাওয়া গান, তারা ভরা রাত বৃষ্টির দিগন্তে তুমি। আমি একটা বিষয় জানতে চাচ্ছি, আবার এলো যে সন্ধ্যা 1975 সালে বোধহয় উনি হ্যাপি আকান্দের সাথে একটা অ্যালবামে করেছিলেন। রাইট রাইট, জি 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 জি। তার করা সেটাই আবার ঘুটি সিনেমাতে। আমরা যখন একটা ব্যাপার ঘটে গেছিল, কোনোদিন যে আমি চলচ্চিত্র জগতে আসবো বা ছবি বানাবো এ ধরনের সব চিন্তা ছিল না। কিন্তু আমরা আজিমপুরে ওই যে বললাম যে আমাদের অনুষ্ঠান হতো, 15 দিনে একটা অনুষ্ঠান হতো, তখন কিন্তু কালচারাল বন্ডিং ছিল, হ্যাঁ বন্ডেজটা ছিল আমাদের। তো চট করে লাকি তো খুব কম কথা বলতো, বলে যে দেখা ভাই কোনোদিন যদি ছবি করেন তাহলে পরে আমি আপনার মিউজিক ডিরেক্টর হবো, আপনার প্রথম ইয়ে। তো যখন পুনে থেকে ফেরার পরেই প্রস্তুতি নিচ্ছি। প্রথম তো ঘড্ডিটা আমার স্ক্রিপ্ট ছিল না, প্রথম সেলিম আল দিনের চরকাকড়া করবো, ও গল্পটা শুনলো, বিন্যাসটা শুনে ওর ভেতরে কাজ শুরু করে দিয়েছিল। পরে যখন ওটা একটা কারণে হলো না, আমি ঘড্ডি শুরু করলাম, তখন সে আমার টিমের একদম পুরো টিমের মেম্বার কিন্তু হয়ে গেল। শুটিংয়ে নিয়ে গেছে, যে আবার এলো যে সন্ধ্যা, যখন আমরা শুটিং করতে গেলাম কক্সবাজারে আরও কিছু সিকোয়েন্সের সঙ্গে, তখন কিন্তু এই দুজন আমার সঙ্গে। এবং মানে লাকি আকান্দের গানগুলো যেটা বলা হয় যে মানে আধুনিক বাংলা গানে একটা অন্যরকম একটা ধারা নিয়ে এসেছিল, খুবই মানে ফোক ফিউশন বা পাশ্চাত্যের সাথে একটা স্প্যানিশ একটা আমি যদি সংক্ষেপে বলি এভাবে, যে আধুনিক বাংলা গানের আধুনিকতা, সেটা ধারাটা কিন্তু লাকি ভাই তৈরি করে দিয়ে গেছে। আমি বলবো যে শুধুমাত্র উনি আধুনিকতা আনেননি, এখনো পর্যন্ত ওনার এই আধুনিকতাটাকে অতিক্রম করা যায় হয়ে গেছে। আমি নতুন জেনারেশনের ছেলেপেলের গান শুনছি। আমাদের কি হয় জানেন, খুব ইন্টারেস্টিং, আমরা যখন তরুণরা যখন প্রথম গান করা শুরু করি, তখন আমাদের প্রথম ইনফ্লুয়েন্সটা থাকে হচ্ছে ইংলিশ গানের প্রতি। কারণ আমাদের তখন এই বম্বের গান বা অন্যান্য গানগুলো এত বেশি এক্সপোজ ছিল না। তখন আমরা ইংরেজি গানগুলোকে উপরে কিছু কান্ট্রি সংস, কিছু ক্লাসিক সংস, এগুলো নিয়ে আমরা আসলে প্রথম গিটারে টুংটাং শুরু করি। আপনি খেয়াল করে দেখেন, এই নীলমণিহার, আবার এলো যে সন্ধ্যা, কিংবা আজ এই বৃষ্টির কান্না দেখে, আপনি যে কটা গানই ধরেন, যেখানে সীমান্ত তোমার, আপনি যে কটা গান ধরেন, আপনি খেয়াল করে দেখবেন যে
এই স্টাইলটা একমাত্র লাকি আকান ছাড়া অন্য কারো পক্ষে মানে সম্ভব না। এবং অনেকে ওনার গানগুলো পারফেক্টলি গাইতে পারেন না বলে অনেক সময় লাকি ভাই আক্ষেপ করতেন, বলতেন যে তুমি একটু বলবা আসিফ যে যারা আমার গানগুলো করতে চায়, হ্যাঁ তারা যাতে আমার গানগুলো আমি যেভাবে করেছি পারফেক্টলি করে। Correct. হ্যাঁ, আমার গানগুলো যদি পারফেক্টলি না করে তাহলে এই খুব গানটা আমার perfectionist ছিল। আমার ইয়ে আমি থাকবে না। ব্যক্তিগতভাবে বলবো অত্যন্ত বিরক্তিকর হয়ে যায় যদি ও যে কাজগুলো করে গেছে, যা দিয়ে গেছে, এটা যদি কেউ গাইবে তো বটেই, অবশ্যই কোনো গাইবে, change করতে কিন্তু চায়। তাহলে একেবারে নিমগ্ন হয়ে ওটা তুলতে হবে আগে। এক্স্যাক্টলি এখন প্রচুর মানে রিমিক্স হচ্ছে, কিন্তু রিমিক্সগুলো যে বললেন না আধুনিকতার ব্যাপারটি এখনো তাকে অতিক্রম করা যায়নি। উনার গানগুলো কিন্তু সে ঘুরে ফিরে এসছে, হ্যাঁ। কোথাও কনসার্ট হলে আবার এলো যে Exactly. সন্ধ্যা, এই নীলমণিহার, এই গানগুলো আমরা সবসময় শুনতেই পাই। এগুলো জেনারেশন টু জেনারেশন ছিল এবং থাকবে। আচ্ছা, বেসিক ব্যাপার আছে বোধহয় নাকি? জি, জি। ছোটবেলায় দেখেছি ওকে, যেটা হারমোনিয়ামে তার যে, হ্যাঁ। তখন তো হারমোনিয়াম হলো বেসিক ব্যাপারটি, কিবোর্ড বা ওগুলো তো তখনও ওই হয়ে আসেনি। তো ওর যে হাত চলতো আর কি, হাত মানে কি, আমি বলবো যে সুরের যে খেলাটা চলতো, আমরা গান শোনা এবং ওই হাপির লাকির আঙুলের দিকে তাকিয়ে থাকতাম যে খেলছে কি করে, এটা একদম তরঙ্গ বলতে যা বোঝায় যে ডান্স এন্ড মুভমেন্টটা ছিল তার হাতে, বর্ড ধরার ব্যাপারগুলো অসাধারণ অসাধারণ। এই জায়গাটায় আমি একটু বলতে চাই যে আমি যখন ওনার সাথে কাজ করি, আমি তো খুব কম কাজ করেছি, 4-5টা গান করেছি মাত্র, কিন্তু আমি দেখতাম যে লাকি ভাই যখন কর্ডগুলো ধরতো, ধরেন একটা সিম্পল কর্ডের সাথে যে বাকি কর্ডগুলোকে উনি যোগ করতেন বা Assimilate যে করতেন, হ্যাঁ। হ্যাঁ মানে আপনার এক্সটেনশনসগুলো যখন নিতেন, ওইটাই না মানে ওটাতেই একটা গান হয়ে যায় আর কি। Exactly. ওটাতেই একটা মুড তৈরি হয়, ওখানেই একটা শব্দ আপনি বসাতে পারেন। মানে না, এই এত অসাধারণ প্রতিভার কথা বলছেন, আধুনিক বাংলা গানের কথা বলছেন বা আধুনিকতার কথা বলছেন, উনি কিন্তু অন্য ধারায় গেয়েছেন, যেমন নিয়াজ মোহাম্মদ চৌধুরীর যে গানটা বৃষ্টি কামনা, একেবারে সে ধ্রুপদী তোমাকে ভাবে ভুলে চলে না গেছে। যাবে হ্যাঁ, ওই ধরনের গান গেয়ে গেছে। গান গেয়ে গেছেন। অ্যাকচুয়ালি যেটা আসিফ বলার চেষ্টা করছে, আমি যদি একটু অ্যাড করি ওর সাথে, যে উনি বেসিক্যালি কিন্তু পিয়ানো অ্যাকর্ডিয়ান বাজাতেন। বাংলাদেশে ওনার মতো বাজিয়ে এখনো পর্যন্ত আমি দেখিনি আর। এত ভালো, এত সুন্দর বাজে, এবং কর্ড প্রোগ্রেশনগুলো যেভাবে ইউজ করতেন উনি, এটা আনবিলিভেবল। আমরা হয়তো এখন চিন্তা করতে পারি না এত সুন্দর উনি কীভাবে ইউজ করতেন। তো এত অসাধারণ জনপ্রিয়তা তো সেই সময় উনি পেয়েছিলেন, এবং বহু আগে থেকে বাংলাদেশ টেলিভিশনের মিউজিক ডিরেক্টর ছিলেন। কিন্তু এই যে নির্বাসনে চলে যাওয়া বা উনার মতো এত জনপ্রিয় মাপের সুরকার, তাকে আমরা আসলে সেই মূল্যায়নটা কি করতে পেরেছি, বা তার এই যে নির্বাসনে চলে যে আমরা কেন তাকে ফিরিয়ে আনতে পারিনি? তখন অনেকটা কাল তিনি কিন্তু আড়ালেই ছিলেন। উনি খুব অভিমানী লোক ছিলেন, এবং এই জন্যই আসলে উনি নির্বাসনে যাওয়াটা একদিন, হ্যাপি যখন মারা যায়, হ্যাপি আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, প্রায় আমরা একসাথে গান করতাম, একসাথে নৌকা নিয়ে ঘুরে বেড়াতাম মোহাম্মদপুর এলাকায়। তো যখন বাসা যেতাম আমাদেরকে লাকি ভাই খুব স্নেহ করতেন। তো উনার যে ব্যাপারটা, যে পারফেকশন, যদি কেউ পারফেকশনের দাম না দেয় উনি খুব মাইন্ড করতেন, খুবই কষ্ট পেতেন। কারণ তার মানে ওনাকে আসলে সেই মূল্যায়নটা করা হয়নি স্পষ্টভাবে বলতে চাই। আমি খুব অল্প ভাষায় একটু বলতে চাই, দেখেন গান বাজনার জন্য সবচেয়ে বেশি জরুরি যে জিনিসটা, সেটা হচ্ছে মানুষের আবেগকে স্পর্শ করা। এখন মানুষের আবেগকে কি আপনি পারফেকশন ছাড়া স্পর্শ করতে পারবেন? পারবেন না। লাকি ভাইয়ের সাথে তো শেষ জীবনটা খুব কাছাকাছি কেটেছে আমার, মানে আমি হয়তো গল্প ছলে বলবো একটু পরেই, বাট যে প্রসঙ্গটাতে আমরা আসছি যে উনি কেন একটু নিভৃতচারী ছিলেন, উনার নিভৃতচারী থাকার পেছনে কারণটা ছিল যে উনি আসলে প্যাশনেটলি মিউজিশিয়ান ছিলেন। প্যাশনেট মিউজিশিয়ান যে কখনো টাকা পয়সাকে গানের কোয়ালিটির চেয়ে বেশি গুরুত্ব দেননি। আপনার এই প্রসঙ্গে আমি আসছি, যে আপনার প্রসঙ্গে জাস্ট একটা কথা বলার জন্য, মানে আপনারা কিছু মনে না করলে, মিউজিক ইন্ডাস্ট্রির অনেকের কাছে যখন আমরা কথা বলার জন্য যাই বা কাজের জন্য যাই, প্রথমেই প্রসঙ্গটা আসে টাকার, এবং এত বিশাল একটা অঙ্কের অর্থ চেয়ে বসেন যে আমরা নিতে পারি না। কিন্তু লাকি আখান বোধহয় সেই ঘরানারই একদমই ছিলেন না, একদমই ছিলেন না। আমি যেটা বলতে বৈশাখ ছিলেন, ওনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল, আমাকে সবসময় যেটা বলতেন সেটা হচ্ছে যে অনেক বড় একটা কনসার্ট হবে, অনেক লোক থাকবে, সেখানে আমি একা গাইব।
এবং পারফেক্টলি, এবং ওটার জন্য আমি প্র্যাকটিস করব আসিফ, এবং অনেক প্র্যাকটিস করব। গানগুলো বাংলা গানকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাবে। সেই সুযোগটা কেন আমরা করে দিতে পারলাম না? এটা তো আমরা খুব আসলে সামান্য একটা করতে পারিনি। ব্যাপার ছিল, তাই না? সেটাই। লাকি আখান্দের মতো জনপ্রিয় মানুষকে আমরা কেন একা কনসার্ট আমার করে দিতে সবচেয়ে পারলাম দুঃখ না? লাগে কোথায় আপনি জানেন? নিজে তো কর্পোরেট হাউসে ছিলেন। সামিয়া, আমার সবচেয়ে বড় দুঃখ লাগে কোথায় জানেন? সেটা হচ্ছে আমরা বাইরের কত শিল্পীকে নিয়ে আসছি, এই বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে একটার পর একটা প্রোগ্রাম হচ্ছে। আমাদের যে ট্যালেন্টসগুলো আছে, এই যে সেখানে লাকি আপনাদেরও আখড়া, এই যে দায়িত্ব নাকি আছে, আপনারা খান, নিজেরা কিন্তু কর্পোরেট হাউসের সাথে জড়িত আছেন, আপনারা কেন পারেননি? আপনারা তো শেষ বয়সে তার শেষ পর্যায়ে তার কাছে ছিলেন। কিন্তু আমি একটা বিরতি নিয়ে আসি, আমি সেই শেষ সময়ে তার কথাগুলো শুনবো, তার কষ্ট বা তার আক্ষেপ বা তার যে শেষ চাওয়াগুলো ছিল সেই গল্পগুলো শুনবো, এবং সেই শুরুর জীবনের গল্পটা আমি শুনতে চাই। লাকি আখানকে আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু আমাদের পরের প্রজন্ম যেন শুধু গানগুলো না শুনে, তারা যেন মানুষটা সম্পর্কেও জানে, সেই জন্য একটু জানাতে চাই। একটা বিরতি নিয়ে আমি ফিরছি বোকা বাক্সের আড্ডাখানায়। দর্শক দেখছেন বোকা বাক্সের আড্ডাখানা, আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে, এবং আছি এমন একজন মানুষকে নিয়ে যে মানুষটাকে আমরা আর পাবো না এই পৃথিবীতে, কিন্তু তার কাজগুলো রয়ে গেছে, যে কাজগুলোকে নিয়ে আমরা নিজেরা গর্ববোধ করি, কিন্তু তাকে আসলে গর্বিত করে যেতে পারিনি আমরা। লাকি আখানদের কথা বলছি। আমি আসলে সেই শেষ সময়ের গল্পগুলো শুনবো। আপনি বলেছিলেন ওনার একটা স্বপ্ন ছিল যে অনেক মানুষের সামনে উনি একটা কনসার্ট করবেন, একা গান গাইবেন। আসলে কিন্তু সেটি আমরা সুযোগ করে দিতে পারি। সুযোগটা করে দিতে পারিনি দুটো কারণে। একটা হচ্ছে যে উনি যখন এই ইচ্ছেগুলোর কথা বলছিলেন, ঠিক তার পরপরই তার ক্যান্সার হয়ে ধরা যায়। পড়ে। তার আগে উনি আমার বাসায় প্রায় প্রতিনিয়ত আসতেন। আমার পুরো পরিবারের সাথে তার একটা একেবারে ভালো সম্পর্ক হয়ে গেছিল। উনি ময়মনসিংহে, আপনি জানেন যে ওনার দ্বিতীয় বিবাহর ওনার যে স্ত্রী ময়মনসিংহে থাকতেন, তো ময়মনসিংহ থেকে আসার পথে আমার বাসায় উনি চলে আসতেন প্রায়ই। অনেক সময় বলতেন আসিফ গাড়ি পাঠিয়ে দাও, তখন আমি গাড়ি পাঠিয়ে দিলে আমার বাসায় আসতেন, এবং আমার বাচ্চা দুটোকে ফুল দিতেন, বাচ্চাগুলোকে পাশে বসিয়ে গান শেখাতেন। তারপরে আমার ওয়াইফ সোমাকে বলতেন যে তুমি ওই যে একটা চিকেন রাঁধো, হ্যাঁ, ওটার মধ্যে দই দিয়ে ওটা রাঁধো, ওটা আমার খুব পছন্দ। খুব অল্প কথা বলতেন, কিন্তু ওই অল্প কথার মধ্যে না ওনার মানে উনি যে আসলে এই ফ্যামিলি এনভায়রনমেন্টটা খুব এনজয় করেন, হ্যাঁ, সেটা বোঝা যেত। এবং ওই যখন গান করতেন, এরকম গান করতে করতেই একদিন আমাকে বলছিলেন যে আসিফ, এরকম একটা স্বপ্ন দেখছি, এবং অঞ্জন আমাকে নিয়ে একটা গান করেছে, আমি অঞ্জনকে নিয়ে একটা গান করব ওই কনসার্টে। হ্যাঁ, আমি শুনেছি একটা কনসার্টে এসে অঞ্জন দত্ত তাকে মানে ডেকে নিয়ে এসেছিলেন। জি, এখন মূল জিনিসটা ছিল হচ্ছে উনার যে এই যে কনসার্ট করার জায়গা, এবং উনি আসলে গান বাজনা বলতে এই কনসার্ট করার গানগুলো, এই কনসার্ট বা লাইভ প্রোগ্রামসগুলোকে অনেক বেশি পছন্দ করতেন। এটাই ওনার জন্য আরেকটা মজার জিনিস আমি দেখেছিলাম যে ওনারই তৈরি করা গান মানে অনেকের কণ্ঠে উনি ব্যবহার করেছেন। একই গান উনি গেয়েছেন, আবার আরেকজন ঠিক একটু অন্য ধাঁচে গিয়েছেন, কিন্তু সুরটা একই রয়েছে, কিন্তু গায়কিতে আসলে গানটার ধরনটা পাল্টে গেছে। উনি কিন্তু যখন গানগুলো করতেন, যেমন আমার তো বেশ কিছু গান, যেমন ইভেন যেখানে সীমান্ত তোমার সময় আই ওয়াজ ইনভলভড। সো যেখানে সীমান্ত তোমার উনি টেলিভিশনে গিয়েছিলেন, পরে যখন কুমার বিশ্বজিৎ বললেন যে লাকি ভাই আমি গানটা গাইতে চাই, লাকি ভাই কিন্তু দ্বিধা করেননি, এবং উনি যে গানটা যাকে দিয়ে ভালো মানাবে তাকে দিয়ে গানটা করানোর অনেকের ক্ষেত্রেই তাই করেছেন। এই জায়গাটা আমার মনে হয় লাকি ভাইকে অন্য অনেক সুরকার থেকে উনি ওই স্বাধীনতাটা দিয়ে দিয়েছিলেন কিন্তু শিল্পীকে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, যেটা আবার ঘুরে ফিরে, যদিও ঘুরটির মধ্যে সে সীমাবদ্ধ আমি রাখতে চাই না লাকিকে, কিন্তু আমি সেই ঘুরটির সময়ের গল্পগুলো শুনতে চাই আসলে। শাহনাজ রহমতুল্লাহ তখন ফিরেছেন, পাকিস্তান থেকে ফিরে এসেছেন, এসে ওই শিল্পীর একটা অভিমান, যে কোনো কারণেই বলছেন আমি আর গান গাইবো না, ছবির জন্য তো নয়। এটা কোন সময়ের ঘটনা? আমি 77-78-এর কথা বলছি। ঘুরটি যখন চলছে কাজ চলছে, তো লাকি। আর আমি মুডটা বলেছি যে সুবর্ণার একটা গভীর রাত্রের সিকোয়েন্স, এ ধরনের লাকি দেখো। তো শাহনাজ রহমান উনি তো গাইবেন না, চলেন আমার সঙ্গে,
হ্যাপিকে নিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট করে গেলাম। 11টার সময় দিয়েছেন। আমরা 11টা থেকে বসে আছি, সাড়ে 11টা, সাড়ে 12টা, 1টার দিকে সানাদ রহমতুল্লাহ আসলেন। আসার পর না এই তো ইয়ে করছো কেন, চা খাও, আমি গান টান গাইব না। তো আমি বিব্রত বোধ করছি সময়। হ্যাপি করলো কি, চট করে যে ওনার পায়ের কাছে বসলো, লাকি আরেক দিকে যে বসলো, বসে বললো যে গাইতে হবে। বাহ। এই গান আপনি ছাড়া এই যে মুডটা, এই মুডটা আপনার কণ্ঠ ছাড়া হবে না। ওই যে কথাটা আসিফ বললে হবে না। তো কিছুক্ষণ চুপ করে থেকে উনি বললেন যে ঠিক আছে, দেখি শোনা তো, একটু শোনা। সূর্যটি থেকে যে হারমোনিয়াম উঠে একটু বাজিয়ে শোনাতেই উনি আবার চুপ করে রইলেন কিছুক্ষণ। ঠিক আছে, আমি গাইবো। ঘুম 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 চোখে দেয় চুপ। একেবারে ওই মুডটা। সুবর্ণা সোলো একটা সিকোয়েন্স আছে রাতের বেলায়, একা পারফর্ম করছে, টোটাল মুডটা গানের মধ্যে আছে এবং তার ওর শিল্পীর গলায় ও ঠিক বের করে এনেছে, যেটা জাতীয় পুরস্কারও পেয়েছিল এই গানটি এই সময়কার। একদম ভিন্ন ধরনের গান, কিন্তু ওর অন্য কোনো গানের সঙ্গে ঘুম। আমার এটা জানতে ইচ্ছে করে যে গানটিও জাতীয় পুরস্কার পেয়েছিল, ঘুরটির গানগুলো জনপ্রিয় হয়েছিল, তারপর কেন উনি সিনেমাতে কেন একেবারে আসেননি? সিনেমা ও একেবারে একদম ভিন্ন চরিত্রের। ওকে মানে ও কখনো ওকে ফরমাইশ দিয়ে যে বলা হয় যে এটা এই হতে হবে, এরকম একটা গান, ওই গানটা শুনেছে, ওই বম্বের ওই ছবির এটা, ওখান থেকে এটুকু। তখন তো কি যুগটা চলছে, ভিসিআর দেখে স্ক্রিপ্ট তৈরি হয়। রাইট। ওই যুগের ছেলে না, সে ওই টেম্পারামেন্টে অসম্ভব। মৌলিকত্ব বলতে যাকে বলে, মানে আপনি যদি একটা জিনিস বলেন যে অরিজিনাল গান যদি আপনি তৈরি করতে চান, মানে একেবারে পিওর অরিজিন থেকে, মানে নিজের থেকে তৈরি করা গান, তাহলে আমি বলবো বাংলাদেশে একটা প্রজন্ম তো ছিল, আলাউদ্দিন আলী এবং অন্যরা তো আছেন, কিন্তু তার পরের প্রজন্মে আমি বলবো লাকি আকান্ত এবং নকিব খানের নাম বলতে হবে এটার জন্য। লাকি ভাই কিন্তু তার আগের প্রজন্মের, আলাউদ্দিন ভাই কিন্তু পরে। আলাউদ্দিন তো পরে এসেছে, বাট লাকি ভাই মানে অনেক গান করেছে আলাউদ্দিন। চিন্তা করে দেখেন মানে কি পার্সপেক্টিভ। তাহলে লাকি ভাই যদি তার আগের প্রজন্মে হয়, তাকে আমরা পরের প্রজন্ম পর্যন্ত আমরা ভাবছি, এই জন্য যে বিকজ পরের প্রজন্ম কেন, আমরা এখনকার প্রজন্ম হিসেবেই ভাবছি। বাংলাদেশের কোনো নতুন ছেলে যদি প্রথম গিটার হাতে তুলে নেয়, প্রথম গান যেটা সে তুলতে চায় সেটা হচ্ছে আবার এলো যে সন্ধ্যা। এই গান পৃথিবীতে যতদিন বাংলা গান বেঁচে থাকবে, এত আধুনিক আসলে, ততদিন পৃথিবীতে যতদিন বাংলা গান বেঁচে থাকবে, যতদিন তারুণ্য বেঁচে থাকবে, ততদিন এই গান প্রাণ ভরে শুট করেছিলাম, প্রাণ ভরে একেবারে কক্সবাজারে। আমাদের পয়সা নাই পকেটে, শেষ দিন শেষ পয়সা, আমরা একটা কটেজ ভাড়া নিয়েছিলাম। তো যে পরিমাণ টিমওয়ার্ক, একটা প্রচণ্ড টিমওয়ার্ক ছিল। আসাদ, সুবর্ণা এরা তো আমার গ্রুপ থিয়েটারের এরা, এবং লাকি, হ্যাপি এরা দুজনই আমার দলের হয়ে গেছে। আমি আমার এডিটরকে পর্যন্ত নিয়ে গেছি যে ঠিক আছে আমরা ফুল টিম যাবো এখানে, এবং প্রত্যেকের যত্ন নিয়ে এই গানটিকে যতটা সম্ভব। আসাদ তো নাচের না, ডান্সের না, সুবর্ণাও নাচের নয়, তথাকথিত নাচের নয়, কিন্তু যে রিদমটা এনেছিল, রিদমটাকে হেল্প করেছে, তার গানটি হেল্প করেছে পুরোপুরিভাবে। আমরা পাখি পেয়ে গেলাম কি করে, একটু বৃষ্টির মতো আসলো, অ্যাটমিক এনার্জি সেন্টারের একটা ইয়ের মতো, অফিসের মতো, ওইখানে একটু আশ্রয় নিয়েছি আমরা। হঠাৎ করে স্বপন আর লাকি বলে এই পাখি আসছে, চট করে ক্যামেরাটা নিয়ে পাখি শট। আমরা কিন্তু কোনো স্টক শট ব্যবহার করি, মানে একটা স্টক শটও নেই, ওই পাখির শটগুলো পাওয়া গেল ওইখানে, ওই জায়গার মধ্যে। সানসেট পেলাম লাস্ট, যখন ওরা দুজন চলে যাচ্ছে, ওর গানের যে রেসটা ধরে রাখার জন্য চমৎকার সানসেট পেয়ে গেলাম আমরা। সবসময় তো পাওয়া যায় না, মেঘ ঢেকে যায়। আমি ওই যে একটু জানতে চাইছিলাম যে তার ভাই মারা যাওয়ার পর তার যে এতদিনের, আমরা বোধহয় অনেকগুলো গান আসলে সেই সময় পেয়ে যেতাম যদি এতদিন তিনি নির্বাসনে না যেতেন, এবং পরবর্তীতে যখন ফিরে আসলেন অনেক দিন পর, তখন অনেকের কণ্ঠেই তার গান আমরা শুনেছি, জেমস থেকে শুরু করে, হাসান থেকে শুরু করে, সামিন আপা, তারপরে ফেরদৌস ওয়াহিদের গানে শুনেছি, অনেকের গান শুনেছি, তার তৈরি করা সুরের গানগুলো। সেই সময় কথাগুলো যদি একটু বলেন। আমি তখন খুব কাছে, ওনার সাথে অনেক বাসায় যাওয়া আসা ছিল এবং অনেক কাছের গল্প অনেক আছে। জাকির ভাই যেটা বলছেন যে আসলে খুব, এবং আসিফও বলছেন প্যাশনেট একটা লোক, এবং ফিল্মে ঘুড্ডির পরে আর কাজ করে না, বিকজ ওনার ওই ধারাটা ওনার কাছে ওনার পছন্দ হয়নি। আমার মনে হয় আমি ওনার কাছ থেকে ইন্সপায়ার্ড, এবং ওনার কাছ থেকে আমি শিখেছি এইগুলো মেলোডি কীভাবে ইউজ করতে হয়। সো এই ওনার যে কষ্টটা,
কারণ ওনার যে ক্রিয়েটিভিটিটা আছে এটা কিন্তু অনেকে বুঝতে পারে না, এবং তার পারফেকশনের জন্য যে উনি সময়টুকু কি প্রায় দরকার। 1,500-এর মতো গান শুরু করে গেছেন, 1,500-এর মতো। অসংখ্য গান সুর করেছেন, কিন্তু ওনার গান কিন্তু আমরা সুরগুলো ঘুরে তো- ফিরে কিন্তু অল্প কটা শুনতে পাই। কিন্তু ওনার গানগুলো না আসলে খুব একটা বেশি প্রিজার্ভ করা নাই preserve এবং করা প্রচার হয়নি। করা নাই। প্রচার করা কিছু গান মামিন্তির কাছে আছে, কিছু গান টিঙ্কু আর আমরা মিলে জোগাড় করছি। এই যে জাকির ভাইয়ের গানটা হ্যাঁ, যেমন আমরা একটা আমি জোগাড় আরো করেছি। দিতে পারবো, ওইখানে আর তো কিছু এই গান আছে, গানগুলো আমি আমরা দিতে জোগাড় পারবো। করছি। আমি এগুলো দিই যেমন আজ আছে কাল নেই, হ্যাঁ, অভিযোগ রেখো না। ওরে আল্লাহ, কি কি গান। সুন্দর গান, মানে এটা হয়তো অনেকে শুনেও নেই এই গানগুলি। কিন্তু আমি যেটা বলছিলাম যে ওনার সুর করা গানগুলো ওনার নিজের কণ্ঠে আছে, আবার অন্যের কণ্ঠে আছে। এটা না একটা মানে অন্যরকম একটা composition আবেদনও দরকার, তৈরি এটা করে, আসলে একটা একটা অন্যরকম archive তৈরি একটা করা দরকার। আবেদনও তৈরি করে যে এটা আমরা একই গানের দুই রকম খুব প্রচার আর কি। আমরা কারণ archive-এ হয়েছে কি এত দুর্বল। মানে লাকি ভাইয়ের মতো করে না, মানে লাকি ভাই নিজে সুরকার তো, এবং একজন সুরকার যখন ভালো কণ্ঠশিল্পী হন, বিশেষ করে ওনার গলাটা আমি বলবো যে Unique, টোনাল কোয়ালিটি unique. বাংলাদেশে খুব কমই আছে। পেয়েছি আমরা এরকম টোনাল কোয়ালিটি। এবং উনি যখন গানের যে স্টাইলটা, থ্রোয়িংটা দেখবেন, প্রত্যেকটা শব্দ স্পষ্ট, প্রত্যেকটা শব্দ। উনি কোনোদিন ভুল উচ্চারণে গান করবেন না, উনি ফুলকে ফুল বলবেন না, উনার টেইল আপনি পাবেন, মানে উনি যদি বদ্ধ শব্দ একেবারে গানের শেষে করেন, ঘুম, মটা আপনি পাবেন, হ্যাঁ এরকম মানে কোনো জড়িয়ে থাকে না একটা কোনো শব্দ আর একটা কোনো শব্দের কিছু না। উপরে। আপনার ওনার গলার মধ্যে আপনাকে অতিরিক্ত রিভার্ব দিতে হবে না, অতিরিক্ত ডিলে দিতে হবে না, কারণ উনি পারফেক্ট সুরে গাইবেন। ফলে ওই ডিলে দিয়ে আপনাকে ফাঁকি দিতে হবে না, কিছু নেই, স্পষ্ট যা স্পষ্ট, আছে বেরোচ্ছে। হ্যাঁ। এবং স্পষ্টতার প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, গান অনেকে শুনি আমরা, কিন্তু ওই যে বললেন না প্যাশনের কথা, সবার গান কিন্তু মনকে টানে না। অনেক টানে না। সুন্দর গলাও কিন্তু মনকে টানে না, বা অনেক সুন্দর সুর ভালো কিন্তু মনকে টানে না। কিন্তু লাকি ভাইয়ের গানগুলো না, ওই যে বললেন আধুনিকতার এটার ব্যাপার কারণ আছে, আছে, মনকে কারণ টানার আছে। একটা ব্যাপার জি, আছে। এটা কারণ আছে। আমি যদি আপনার প্রসঙ্গে বুঝে থাকি, বাংলা গানে দুটো মূল উপজীব্য আছে, একটা হচ্ছে লিরিক্স, লিরিক্যাল ভ্যালুস, এবং হচ্ছে মেলোডি। এই দুটোকে বাদ দিয়ে বাংলা গান কখনো স্থায়ী হবে না, এবং দুটোকে কিন্তু উনি খুব ভালোভাবেই আত্মস্থ করতে পেরেছিলেন। ওনার গানের যে মেলোডি অসাধারণ, এবং সিম্পলিসিটি, এত সুন্দর কম্পোজিশন, Simplicity, হ্যাঁ, simplicity। আগে যদি জানতাম। এবং গানটার এই যে কথাটা উনি যেভাবে কমিউনিকেট করেছেন ওনার সুরের মাধ্যমে, একেবারে যেটা বলতে চেয়েছে গীতিকার উনি তাই করেছেন, কিন্তু এবং কম্পোজিশনের কোনো ইয়ে নাই, কমপ্লিকেসি নাই, একদম সিম্পল। এবং এগুলি আমাদের শেখার আছে। ওনার বেশিরভাগ গান বোধহয় কাউসার আহমেদ চৌধুরী কাউসার আহমেদ চৌধুরী ভাই। বেশি হয়েছে, ওনার সাথে বেশি যুগলবন্দিটা বোধহয় খুব হ্যাঁ, ভালো বেশি হয়েছে। জি, গোলাম জি, জি, মোর্শেদেরও তো অনেকগুলো গোলাম মোর্শেদেরও গান। এস এম হেদায়েতের গানটা নিয়ে গল্পটা আমাকে করেছিলেন একবার, ওই যে আবার এলো যে সন্ধ্যা কিভাবে। উনি ওই ইয়েতে ছিলেন, নওগাঁতে এক জমিদার বাড়িতে গেছিলেন, ওখানে এক গানের অনুষ্ঠানে গেছিলেন। এস এম হেদায়েত পরলোক গমন করেছেন, তার সাথে একটা ডায়েরি থাকতো সবসময়। তো সবসময় ব্যাগে একটা উনি বলতো যে হেদায়েত ডায়েরি নিয়ে গেছে, খুব সুন্দর একটা জায়গা, এবং হঠাৎ করে মানে গান লেখার জন্য ইচ্ছা হচ্ছে, গানের সুর আসছে কিন্তু ওনার কাছে ওয়ার্ড নাই, এজন্য উনি লিখতে পারছেন না। তখন হেদায়েত ভাইকে বললেন যে হেদায়েত তুই একটা গান লেখো, একটা গান লেখো। তো গান কি লিখবে? এর মধ্যে হঠাৎ করে হেদায়েত দেখলেন যে সাঁওতালি মেয়েরা এই যে শাড়ি পরে হেঁটে যাচ্ছে এবং বাতাসে শাড়িগুলো উঠছে। বলে যে লাকি লাইন পাইছি। কি লাইন? আবার এলো যে সন্ধ্যা, ওই সাঁওতালি মেয়েগুলো। আরে এবং ওখান থেকেই এই পুরো গানটা তৈরি হলো, এবং ওখানেই শুরু হলো। এক লাইন হচ্ছে লাকি ভাই এক লাইন। আচ্ছা, 75-এ যেটা হ্যাপি আখান্দের সাথে মিলে ওনারা করেছিলেন অ্যালবাম, সেই সুর করাটাই কি ঘুরটিতে এসছে নাকি সুরটা চেঞ্জ না, হয়েছে? না, ওটাই একেবারে একই, perfect। কোনো একই। একেবারে একদম এদিক ওদিক। ইভেন কম্পোজিশনও চেঞ্জ হয়নি। না, না। আমি তাকে অ্যাবসলিউট ফ্রিডম দিয়েছি। হ্যাঁ। সে একটা ইন্টারভিউতে বলেছিল, জাকির ভাই আমাকে পুরো ফুল ফ্রিডম দিয়েছেন, আমি মিউজিক করেছি। ও তো অভ্যস্ত নয় প্রফেশনালদের, ওই প্রফেশনালদের মতো। আমাদের সময় রিল চালানো হতো, রিল চালিয়ে যন্ত্রী যারা যন্ত্রশিল্পী যারা রয়েছেন তারা বসতেন, রিল ওয়াইজ মিউজিক করা হতো, এই ক্যাসেট দিয়ে না বা ইয়ে দিয়ে নয়। তো ওটা অর্গানাইজ করতে যেও একটা মজার গল্প আছে। আমার রেকর্ডিং শিফট পেয়েছি এফডিসিতে, এডিটিং রুমের সামনে আমরা বিকেলে আড্ডা দিচ্ছি, পরদিন আমার সকাল থেকেই রেকর্ডিং শুরু হবে। তো লাকি আমরা কথা বলছি, না লাকি তখন আসেনি, আলাউদ্দিন আলী ছিল, আলাউদ্দিনের সঙ্গে কথা বলছি। তো লাকি এসছে, লাকি তুমি রেডি? আমি জিজ্ঞেস লাকি তুমি আচ্ছা, ও হো আমি তো ভুলে গেছি, হ্যান্ডস বলেনি, হ্যান্ডসের বলা হয়নি। আচ্ছা
তো আলাউদ্দিন ছিল, আলাউদ্দিন বলছে ঠিক আছে কোনো চিন্তার কিছু না লাকি, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আলাউদ্দিনের তো আবার হি ওয়াজ খুব তার অর্কেস্ট্রা ছিল, ঢাকা অর্কেস্ট্রা, লিটল অর্কেস্ট্রা। আমাকে শুধু আলাউদ্দিন বলেছে আপনার আমার যেটা কাজ ছিল সকালবেলায় ওকে আজিমপুর থেকে, আমার বাইক ছিল, বাইক চালাতাম, বাইকের ঘুম থেকে উঠিয়ে খুব কুইক রেডি করে দিয়ে এই বাইকে করে নিয়ে আসতাম, ঠিক ওইভাবে নিয়ে আসলাম। কিন্তু ওই যে ঢুকলো স্টুডিওতে, এফডিসির ওই স্টুডিওটা এখন নেই, যেটাতে গান রেকর্ডিং হতো, জি জি, 1 নম্বর ওই মেইন বিল্ডিংটা যেটা ছিল সেটা এখন আর নেই। ওইখানে ওই যে ঢুকলো, তারপর থেকে কিন্তু তার নিমগ্ন সেই হয়ে যাওয়ার ব্যাপারটি অদ্ভুত। কিচ্ছু বলতে হয়নি, কিচ্ছু করতে হয়নি, লাকি তোমার মতো করে। আমি ওনার সম্পর্কে আরও গল্প শুনবো এবং আমি ওনার শেষ সময়ের গল্পগুলো শুনতে চাই। এবং মূল্যায়নের প্রসঙ্গটা আসছে না, তার ফুসফুসে ক্যান্সার, আমাদের পুরো সারা বাংলাদেশের মানুষের আসলে এগিয়ে আসা উচিত ছিল, আসলে কতটা আমরা কি করতে পেরেছি সেটাও প্রশ্ন। একটা বিরতি নিয়ে আমি আসি, একটা বিরতি নিয়ে আমি ফিরছি বোকা বাক্সের আড্ডাখানায়। দর্শক, আছি বোকা বাক্সের আড্ডাখানায়, আছি লাকি আখামকে নিয়ে, যে মানুষটিকে বেঁচে থাকতে আমরা সম্মান দিতে পারিনি। তিনি চলে যাওয়ার পর এখন হা হুতাশ করছি যে হায় হায় কাকে আমরা হারালাম। কিন্তু তিনি যে অমূল্য সম্পদ আমাদের কাছে রেখে গেছেন সেগুলো আসলে কখনো ভুলবার নয়। আমরা যেটি বলছিলাম যে বেঁচে থাকতে আমরা আসলে মানুষকে সম্মান দিতে পারিনি। তিনি ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত, কিন্তু এত জনপ্রিয় তিনি ছিলেন। তিনি স্বেচ্ছা নির্বাসনে চলে গেছিলেন, অনেকদিন পর তাকে ফিরে পেলাম, ফিরে পাওয়ার পরও তিনি অনেক ভালো ভালো গান আমাদেরকে দিয়েছেন, কিন্তু তিনি ক্যান্সার আক্রান্ত অবস্থায় প্রধানমন্ত্রীর সাহায্য পেয়েছেন। কিন্তু আসলে কতজন আমরা সাধারণ মানুষ এগিয়ে আসতে পেরেছি, বা তার সম্মানে কটা কনসার্ট করে আমাদের বাকি শিল্পীরা তার জন্য সাহায্য করতে পেরেছেন। আপনি তো শেষ সময় খুব পাশে ছিলেন। আমি বলবো যে লাকি ভাইয়ের ডাক্তারের কথা মতো লাকি ভাইয়ের বাঁচার কথা ছিল 6 মাস। লাকি ভাই যে মুক্তিযোদ্ধা, লাকি ভাই বাঁচতে চেয়েছিলেন, যুদ্ধ করেছেন, হি ইজ এ ফাইটার, উনি কিন্তু 20 মাস বেঁচেছেন। প্রথম কথা হচ্ছে এটা, তার মানে লাকি ভাই সবসময় বাঁচতে চেয়েছেন, একেবারে লাস্ট স্টেজে। এটা 3B তে ছিল, 3Bরও লাস্ট স্টেজে, 4A বা 3B এই দুটোর মাঝামাঝি বলছিল। আমার ডাক্তারের সাথে প্রতিদিন কথা হতো ব্যাংককে, হ্যাঁ, এইখানে মানে আই হ্যাভ বিন মানে ভেরি ক্লোজলি মনিটরিং, সো যার জন্য আমি এটা জানি। আপনারা যেটা ভাবেন লাকি ভাই যতটুকু সম্মান পেয়েছেন, আমি মনে করব যে এই সম্মানও অনেক শিল্পী পান না। লাকি ভাই যে সম্মানটা পেয়েছেন, এবং এই সম্মানটা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নয়, সাধারণ মানুষ। আপনি কল্পনা করতে পারবেন না সামিয়া, আমার কাছে এখনো চেক আছে লাকি ভাইয়ের আমার পকেটে, কারণ হচ্ছে লাকি ভাইয়ের পুরো অ্যাকাউন্টস আমি এবং টিঙ্কু আমরা দুজনে। তাহলে যে একটা গুজব রটেছে গণমাধ্যমে যে ব্যাংককে আরো ট্রিটমেন্টটা হলে না, মূল জিনিসটা হচ্ছে ওনার যে কেমোটা ছিল, আমি বলি ওনার পুরো কেমোটা ওখানে কমপ্লিট হয়েছে। এরপরে উনি যদি কেমোটা যেটা উনি বলছেন ব্যাংককে দেওয়া যেত, সেই কেমোটা কিন্তু বাংলাদেশে দেওয়া একই জিনিস, কারণ আপনার শুধু ব্যাংককে গিয়ে কেমোটা দেওয়া সেম ট্রিটমেন্ট, সো ওই ট্রিটমেন্টের মধ্যে কোনো ভেরিয়েশনস কিন্তু হয়নি। বাংলাদেশে কেমোটা কিন্তু ওই একই কোম্পানির কেমো, এখানে শুধু আপনাকে অ্যাপ্লাই করা, ইনজেকশন দিয়ে আসলে খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, সো আমরা কিন্তু আসলে অনেক কথা বলি, অনেকে না জেনে বলি, অনেকে জেনে বলি। স্টেজটা অনেক এগিয়ে গেছিল, আর লাস্ট স্টেজে ছিল আর কি। তো এটা একটা দিক। আর সেকেন্ড দিক যেটা আরো বেশি ইম্পর্টেন্ট দিক, সেটা হচ্ছে শিল্পীর পাশে ফাউন্ডেশন লাকি ভাইয়ের জন্য যেটা করেছেন মেয়র আনিসুল হক, আনপ্যারালাল। আমি বলবো যে আসলে মানে আনিস ভাইকে তো আমরা অনেক পছন্দ করি, বাট তার প্রতি যে আমাদের যে শ্রদ্ধা সেটা অনেকটুকু বেড়ে গিয়েছে, কারণ উনি আসলে পুরো একটা সমাজকে এক করে ফেলতে পেরেছিলেন এবং ওই সময়টা যে লাকি ভাই লাস্ট কনসার্টের কথা বলছিলাম, ওই সময় আমরা আনিস ভাইকে বলি যে আনিস ভাই আজকে কিন্তু লাকি ভাইকে গান গাইতে হবে। বিশ্বাস করেন লাকি ভাই শোয়া ওখান থেকে উঠে বসে উনি গান করেছেন এবং আমাদের চোখের পানি পাগলের মতো পড়েছে।
অনেক কষ্ট উনি ছিল, অনেক উনি কষ্ট হচ্ছিল। কিন্তু উনি যে কি আনন্দ পেয়েছেন ওই 3-4টা গান করে, উনি আবারও গান গাইতে চেয়েছেন। উনি চেয়েছিলেন এবং ওনার ওই আশাটা আনিস ভাই কিন্তু পূরণ করেছেন। ওয়েস্টিনের মতো জায়গায় হল ভর্তি লোকের মধ্যে উনি কিন্তু উনাকে যারা ভালোবাসেন, তাহলে অন্তত এটুকু বলতে পারি যে উনি শেষ মুহূর্ত পর্যন্ত দেখে যেতে পেরেছেন মানুষের ভালোবাসা। সেটা ঠিক। অজস্র এটা ঠিক, ভালোবাসা দেখে এটা ঠিক। যেতে পেরেছেন। বিশ্বাস করতে পারবেন না, মানুষ আমেরিকাতে যে কি কনসার্ট করেছে আপনি হয়েছে, চিন্তা করতে পারবেন না। ইংল্যান্ডে কনসার্ট সবাই সব হয়েছে, ব্যান্ডের বিভিন্ন সবাই- জায়গা থেকে বিভিন্ন মানুষ, আমি নাম জানি না, আমি যে কত হাজার ফোন রিসিভ করেছি যে ব্যাংক অ্যাকাউন্টটা বলেন। আমরা ব্যাংক অ্যাকাউন্টটা পাবলিকলি দেইনি, কারণ হচ্ছে আমরা চাইনি তার মানে লাকি আখান্দের গানগুলো আসলে টিকে থাকবে সারা বিশ্ব জুড়ে। যখন বাঙালিরা তার ব্যাপারে খোঁজ খবর করছে, তাকে তার অসুস্থতার জন্য চিকিৎসার জন্য এগিয়ে আসতে চেয়েছে, তার গানগুলো আসলে সবার মধ্যে রয়ে গেছে। অবশ্যই সামিয়া, এটা মানে আমার মনে হয় এখানে কোনো দ্বিধা নাই। আপনি একটা গল্প বলতে চাইছিলেন যে ওনার প্যাশনের প্রসঙ্গে, আপনি যখন মহাপরিচালক হলেন তখন না, উনি সেই, একটা আসলে আমি তো অনেক জেনারেশনের সঙ্গে কাজ করি এখনো, একদম অনেক জুনিয়র জেনারেশন বা ওই গ্যাপটা আমি বিশ্বাস করি না। তো যখন বিটিভির দায়িত্ব পেলাম, লাকি আসলো, এসে খুব দেখি খুব গম্ভীর, এমনি তো গম্ভীর, খুব বিরক্তি একটা আছে ফেসের মধ্যে, তার চেহারার মধ্যে। আমার এখনো মনে আছে, আমি একটু তাকিয়ে আছি ওর দিকে, কি বলবে। লাগে ভাই এই খোয়ার ছেড়ে বেরিয়ে আসেন, ট্র্যাকে ওঠেন, এই শব্দটি আমার কানে বাজে, ট্র্যাকে ওঠেন, ট্র্যাকে ওঠেন, আপনি এই খোয়ার ছেড়ে বেরিয়ে আসেন। তিনি নিজে সারা জীবন আসলে ট্র্যাকেই ছিলেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আসলে আপনাদের কাছে শুনতে চাই লাকি ভাই সম্পর্কে শেষ কথা হবে না, কারণ তার সম্পর্কে ঘুরে ফিরে আমরা না, কথা বলবো, এবং তিনি যে গানগুলো রেখে গেছেন সেগুলো আসলে শেষ হবার মতো নয়। তারপরে শুনতে চাই। আমি এভাবে যে বলতে চাই, লাকি ভাই কিন্তু ফিজিক্যালি হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু ওনার কাজ, ওনার কর্ম সব কিছু আমাদের হৃদয়ে আছে এবং থাকবে। এবং শুধু আমাদের কেন, আমরা পৃথিবীর যে প্রান্তে বাঙালিরা আছে, বাংলাদেশিরা আছে, ওনার গানগুলো মনে রাখবে এবং তাকে ওনার হৃদয়ে গানগুলো গেঁথে আমার মনে রাখবে। হয় কি তারুণ্যের একটা শক্তি, তারুণ্যের শক্তি, ঠিকই বলেছেন। আপনারা বোধহয় গানগুলো ওনার সংগ্রহে রাখার চেষ্টা করছেন, ওনার গানগুলো। আমরা লাকি ভাইয়ের গানগুলো সংরক্ষণ করার চেষ্টা করছি। আমরা সরকারের কাছে, মাননীয় তথ্যমন্ত্রী এবং মাননীয় সংস্কৃতি মন্ত্রীর কাছে আমরা বিনীত আবেদন জানিয়েছি যে ওনার গানগুলোর যে কোনোভাবে ওনার গানগুলোর রয়্যালটিগুলো ওনার পরিবারের কাছে পৌঁছানোর যাতে একটা ব্যবস্থা হয় রাষ্ট্রীয়ভাবে, সেটার জন্য আমরা চেষ্টা করছি। তৃতীয়ত আমরা যেটা বলছি সেটা হচ্ছে আজকের তারুণ্য, লাকি ভাই মারা যাওয়ার আগ পর্যন্ত যেটা বলেছেন সেটা হচ্ছে যে যদি কেউ আমার গান গায় তাহলে যাতে পারফেক্টলি গায়, আমার গানগুলো যাতে পারফেক্টলি গায়। আমি যেটা সুর যেন বিনীত- বিকৃত না করে আমি ফেলে। আমি বিনীত, সুর বিকৃত করা শুধু না, আমি যেটা বিনীত অনুরোধ করব সেটা হচ্ছে রেডিও এবং টেলিভিশনে প্রচুর প্রোগ্রাম হয় যেগুলো আসলে মানসম্মত অনুষ্ঠান না। লাকি ভাইয়ের গান যদি মানসম্মত না হয় তাহলে সমস্ত পরিবেশক বা প্রযোজক যারা আছেন তারা যাতে সাবধানী হন, তারা যাতে এইগুলোকে প্রশ্রয় না দেন। কারণ এটাই এই আমার- মানুষটি আর বেঁচে নেই, তিনি প্রতিবাদ করার অবস্থানে নেই। তাই গানগুলো যদি বিকৃত হয় তাহলে গানগুলো আসলে কালের গর্ভে না হারিয়ে যাবে। বিকৃত হতেও কোথায় চলে যাবে আমরা জানি না। সেই জন্য আমাদের গানের সুরগুলোকে অবিকৃত রাখার প্রয়োজন আছে। আমি আপনার কাছে আপনার শেষ মন্তব্য শুনতে চাই যে মানুষটি 70, 80, 90, 2000 দশকে এসেও একেবারে আধুনিক হয়ে আছেন। আমি আজকে আর এই ওর সম্পর্কে কি বলবো, আজকে ওর কুলখানি আছে, আজ বাদ আসার, আমরা দোয়া করব অবশ্যই তার রুহের জন্য। আর একটা কথা, যে একটা ফ্রেমে আবদ্ধ করতে চাইব না, শিল্পী এবং প্রবলভাবে শিল্পী হলো আমার মূল্যায়ন, প্রবলভাবে শিল্পী হলো লাকি, এবং হ্যাপির নামটার সঙ্গে সঙ্গে চলে আসবে এদের যুগলটা। নাকিব এবং তুমি আছে, তোমরা তো কাছ থেকে দেখেছো, এই প্রবল শিল্পী আমাদের মধ্যে প্রবলভাবেই বেঁচে থাকবে। সুর তো থেকে যাবে, সুর কি হারায়? পাখি, যে ফেরারি পাখি চলে যাচ্ছে, আসবে না, কিন্তু তার কলকাকলি সুর এটা তো থেকে যাবে। তুমি শুরু করেছিলে এটা দিয়েই। আমি আমার শেষ কথাটা সেটাই, এটা থাকবে, ধারণ করাটি হলে বড় কথা, এবং ইন্সপায়ার করা, নতুন জেনারেশন যারা আসছে তাদেরকে ইন্সপায়ার করা, লাকির এই সুরগুলো দেখিয়ে ইন্সপায়ার করা, এটাই হলো আমার মনে হয়
আমাদের আপনাদের সবাইকে এখন অনেক 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 ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। লাকি আখানকে আমরা আসলে কখনো কোনো ফ্রেমে বন্দি করতে পারবো না, পারা সম্ভবও নয়। তিনি এত বড় মাপের শিল্পী ছিলেন এবং সবসময় তারুণ্যের একটা শক্তি হিসেবে ছিলেন। আমরা সেই 70 দশক থেকে এখন পর্যন্ত তার গানগুলোকে চরম আধুনিক বলি, চরম রোম্যান্টিক বলি। এই গানগুলো কখনো ভুলবার নয়, অমর হয়ে থাকবেন এই শিল্পী। কিন্তু তিনি যেমন আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আমাদের মধ্যে শক্তি তৈরি করে দিয়েছেন, আমরা গানগুলোকে যেন বিকৃত না করি। এই মানুষটি আমাদের মাঝে বেঁচে থাকবেন তার গানগুলো দিয়েই। আজকের মতো শেষ করছি বোকা বাক্সের আড্ডাখানা। সবাইকে অনেক 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 ধন্যবাদ।